গেরুয়া উত্তরীয় বা তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোটা নতুন একেবারেই নয়, এগুলো অনেক পুরনো। তাই এগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক বা আলোচনা হলে তা বস্তুনিষ্ঠ বা খুব বেশি প্রাসঙ্গিক হবে না। খুব বেশি প্রাসঙ্গিক আলোচনা হবে বর্তমান সরকারকে নিয়ে। আমার সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে শোভনবাবুকে জিজ্ঞাসা করব। শোভনবাবু, কালকে একটা ছবি দেখলাম, তাপসদা রাজ্যের শিল্পমন্ত্রী বর্তমান, আপনারা একসাথে কেক কাটছেন। এই সৌজন্য বলবো এটাকে, নাকি যে কথাটা বললাম বিতর্ক করতে চাই না বিতর্ক বলবো? সৌজন্য বলবো না, একটা দীর্ঘদিনের সম্পর্ক, নয় নয় করে 4টে ডিকেট, 40 বছরের ওপর। ন্যাচারালি আমরা একে পরস্পরকে জানি, পথ চলেছি দীর্ঘদিন ধরে। কংগ্রেসের অভ্যন্তরে বিক্ষুব্ধ ছাত্র পরিষদের সভাপতি ছিল তাপস রায়, বা পরিচালনা জেনারেল সেক্রেটারি ছিল, আব্দুল মান্নান ছিল সভাপতি। তা সেই 1978 সাল থেকে আর আজকের দিন, আজকে এসে যদি বলি এটা সৌজন্য, কেন, কিসের সৌজন্য? যেহেতু তিনি বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী। আর আপনি তৃণমূল নেতা। আমাকে তৃণমূল নেতা তো বলা হয়, ওই যে বললাম যে গেরুয়া বসন রয়েছে দেখে বললে। সত্যি কথা বলতে কি, তৃণমূলটা সুস্থভাবে, ওই যখন আপনারা আমাকে প্রশ্ন করতেন সক্রিয় না নিষ্ক্রিয়, সেই সুস্থ অবস্থানে কতটা করতে পেরেছি সেটা আমার মধ্যেই থাক, আর বহিঃপ্রকাশে নিয়ে আসেনি। পারেননি সুস্থ বহিঃপ্রকাশে নিয়ে আসেনি। এখন বলুন। আমি সুস্থ অসুস্থতার কথা বললাম না, যেটুকুনি আপনাদের অ্যাসেস করার দরকার সেটা আপনারা অ্যাসেস করবেন, আর যত ডিসকাশান করবেন ততই তো ভালো। লেখা থাকে না মন্দিরে, নাম চলছে তো। বৈশাখীদি, শোভনবাবুর কাছে এই নিয়ে পাল্টা প্রশ্ন তো অবভিয়াসলি হবে। আপনাকেও দেখা গেছে সেই একই মঞ্চে একসাথে কেক কাটছিলেন, আপনার সাথেও ছবি রয়েছে, আপনিও গেরুয়া উত্তরীয়টা পড়েছেন। আমি বলছি না গেরুয়া উত্তরীয়টা তো একদমই নতুন নয়, বর্তমান সরকারের পরিস্থিতিতে গেরুয়া উত্তরীয়টা নতুন। রাজনীতিতে না দুয়ে দুয়ে চার হয়, অনেকেই করছে। আবার কি বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির পথে? কি উত্তর? না, আসলে গেরুয়া উত্তরীয়টা তো হ্যাঁ, গেরুয়া উত্তরীয়টা তো দিয়েছেন হচ্ছে আয়োজকরা, ওটা আমি তো আর নিয়ে যাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে মঞ্চে তাপস রায় আসবেন সেটা আমাদের জানা ছিল, ওই দিনকে ওনার জন্মদিন সেটাও জানা ছিল। তো যেহেতু জন্মদিন, সে আমি মনে করি যে আমার তাপসদা অত্যন্ত প্রিয় মানুষ। শোভনের সঙ্গে যখন আলাপ, তার থেকেও আগে থেকে আমার সঙ্গে তাপসদার আলাপ ছিল। একজন সজ্জন ব্যক্তি, উনি যখন তৃণমূল থেকে চলে গেছেন, যে গুটি কয়েক মানুষ তার প্রতিবাদ করেছিল, আমি তার মধ্যে অন্যতম, তৃণমূলে থেকেই কিন্তু। এবং সেটার জন্য আমি মনে করেছি যে যখন একটা অবকাশ ছিল, আমি ওনাকে গিয়ে আমার শুভেচ্ছা জানিয়েছি। এর মধ্যে গেরুয়া উত্তরীয়টা কেন এত নতুন লেগেছে বা কেন এত চোখে লেগেছে সেটা বলতে পারো যে চেঞ্জড কনটেক্সটে একটা নতুন সরকার এসেছে, যারা সত্যিকারেরই একটা দীর্ঘদিন ধরে লড়াই করে একটা এসেছে, সেখানে নতুন করে আবার গেরুয়া উত্তরীয় পড়াটা হয়তো একটা অনেকের চোখে লেগেছে। কিন্তু এটা আমার কাছে, আমি ওই ক্লাবটার অনুষ্ঠানে গত বছরও আমি আর তাপসদা কিন্তু কালী পুজোয় গেছি একই সঙ্গে। তখন উত্তরীয় রং কী ছিল আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু যেহেতু বোধহয় গেরুয়া ছিল না, বা তখন গেরুয়ার অত সিগনিফিকেন্স ছিল না, তো সেই জন্য হয়তো তোমরা প্রশ্ন করোনি। তো আমার মনে হয় না যে একটা উত্তরীয় পরা, একটা মঞ্চে যাওয়া মানেই কোনো রাজনৈতিক রং আমাদের গায়ে লাগছে, বা আমরা রাজনীতিতে একটা দলে এখন ঢুকবো বলে উন্মুখ হয়ে কোথাও একটা নতুন কোনো সংকেত দিচ্ছি, এটা এটা খুব ভালো। কিন্তু বৈশাখীদি, এটা গায়ে মানে চোখে লাগছে তার কারণ গেরুয়া বলে তো বটেই, তার সঙ্গে সঙ্গে কদিন আগে আপনি আমার চ্যানেলেই যে কথাগুলো বলেছেন, সেখানে পরিষ্কার বোঝা গেছে যে আপনার সাথে কি অন্যায় এই তৃণমূল সরকার করেছে। না না, আমার সঙ্গে অন্যায়টা কিন্তু কোনো নতুন ব্যাপার না, আর আমার প্রতিবাদও নতুন নয়। আমি তৃণমূলে যখন ছিলাম তখনও আমি তৃণমূলের যা যা খারাপ, আজকে যেগুলো লোকে আলোচনা করছে, অনেকের দমবন্ধ লাগছে, কিন্তু এই দমবন্ধ পরিবেশ নিয়ে যদি প্রথম কেউ কথা বলে থাকে, আমি আর শোভন সোচ্চারে বলেছি। তা সত্ত্বেও আমি মনে করেছি যে তৃণমূলে যখন আমরা ব্যাক করে গেছিলাম, আমরা একটা সময় বিজেপিতে গেছিলাম, ঠিক তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ হয়ে
বিজেপি যখন আমাদেরকে বলেছিল যে আপনারা কাজ করুন, আপনারা যে অসম্মানিত হয়েছেন তার একটা বিহিত হবে, সেই জায়গাটা অনেক আশা নিয়ে বিজেপিতে গেছি। তখন যারা তৃণমূলের লোকজন ছিল বিজেপির জামা কাপড় পরে, তারা একই রকমভাবে ওখানে অতিষ্ঠ করেছে আমাদেরকে। আমরা কোনো দলকে বিড়ম্বনায় ফেলতে চাইনি, আমরা সরে এসেছি বিজেপি থেকে এসেই যে আবার তৃণমূলে ঝাঁপিয়ে পড়েছি সেটাও নয়। তোমরা দেখেছো একটা লম্বা গ্যাপ, তারপরে যখন দিদি ওকে কাজে লাগাতে চেয়েছে বা আমাকে শিক্ষাক্ষেত্রে কাজে লাগাতে চেয়েছেন বলে ক্লেম করেছেন এবং আমাদেরকে তৃণমূলে নিয়েছেন, তখনও কিন্তু আশা ছিল যে একটা দীর্ঘদিন ধরে চলে আসা অন্যায়ের শেষ হবে, কিন্তু অন্যায় শেষ হয়নি, বরঞ্চ উপর আরও অন্যায় হয়েছে। তো সেই অন্যায়টা হয়েছে মানেই আজ যে আমি আবার বিজেপির কাছে ফিরে যাব বা বিজেপির আজকে আমার প্রয়োজনীয়তাটা কি, তখন শোভন চ্যাটার্জিকে প্রয়োজন ছিল বিজেপির, আজ শোভন চ্যাটার্জিকে আদৌ প্রয়োজন আছে কিনা, বৈশাখী ব্যানার্জিকে আদৌ প্রয়োজন আছে কিনা, এটা বিজেপি ভাববে। এটা আমি যেতে চাইলেই বিজেপি আমার জন্য দরজা খুলে বসে আছেন তা নয়, আর আমিও বিজেপির দোরগোড়ায় গিয়ে কড়া নাড়ছি তা নয়। শুভেন্দু অধিকারী একটা জিনিস খুব ভালো করছেন, উনি অ্যাকচুয়ালি উনি না মানে দেখেছেন তো যে ওই দরজাটা থেকে বেরোতেন, ধিক্কার চলছে, ওনাকে বেরোতে দিচ্ছে না। আমরা সেই দৃশ্যটা দেখেছি যে শঙ্কর ঘোষ আগলে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর মহিলাদের এগিয়ে দিচ্ছেন। সেই সব মহিলারা আজকে বলছে যে আমরা ভীষণ আশাবাদী, মানে শুভেন্দু অধিকারী প্রচণ্ড গণতান্ত্রিক, কারণ ওনাকে বলতেই হবে ওদেরকে গণতান্ত্রিক, কারণ গণতন্ত্র যদি ভুলে গিয়ে ওদেরই মতো স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে সবার আগে এদেরকে ঢুকিয়ে দেবে জেলে। হ্যাঁ, তো উনি একেবারে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে চেষ্টাটা করছেন, সেখানে আমরা দেখছি যে উনি কোনো জায়গায় রেয়াত করছেন না। সে ওনার খুব ফেভারে কথা বলা হোক বা ওনার বিরুদ্ধে কথা বলা হোক, এখন পর্যন্ত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যেরম শাসক স্বপ্নে দেখি, উনি সেই স্বপ্নের শাসক। উনি সেই স্বপ্নের মুহূর্তটা যেন ভেঙে না দেন, এটাই আমার প্রার্থনা। সরকারটা তো আমাদের দল, যে দলেরই হোক না কেন, শুভেন্দু অধিকারী আমাদের সবার মুখ্যমন্ত্রী এবং উনি আশা জাগিয়েছেন। এই যে এইখানেই আমার বক্তব্য, আপনার ভালো লাগছে না বিজেপির কাজ? আপনার ভালো লাগছে না সরকারের কাজ? আমি সরকারের কাজ নিশ্চয়ই ভালো লাগছে। আমি মনে করি যে শুভেন্দু অধিকারী একটা এত ভালো একটা অধ্যায়ের সূচনা করেছেন, যেখানে গণতান্ত্রিক চেতনা যেটা মৃতপ্রায় হয়ে গেছিল, যেখানে আমরা সত্যিকারে বুঝতে পারছিলাম না যে আমাদের একটা সময় ছিল যে আমি শোভনকে বলতাম যে এক কামরার হলেও দিল্লিতে একটা ফ্ল্যাট কিনে রাখি, যে আর বোধহয় এরপরে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় অবধি তবু রাস্তায় বেরোতে পারলাম, যদি নতুন কোনো মুখ্যমন্ত্রী আসে তৃণমূলের, তাহলে বোধহয় এবার ঘরে ঢুকেই মেরে দিতে পারে, এরকম আশঙ্কাও তৈরি হয়েছিল মনে। তো সেই জন্য আমি বলছি যে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী আমাদের মনে আশা জাগিয়েছেন, উনি একটা গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করছেন, এই তাগিদে আমরা যদি সামিল হতে পারি নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু তার মানে এই নয় যে আজকে গেরুয়া উত্তরীয় পড়েছি বলেই কালকে গিয়ে বিজেপির দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ব। আমার মনে হয় যে কোনো দলে আমার প্রয়োজনীয়তা আছে কিনা আর আমি সেই দলে কিছু কন্ট্রিবিউট করতে পারবো কিনা, এই দুটো যেমন খুব জরুরি, সম্মানের সঙ্গে রাজনীতি করা। কারণ আজকে আমি যে অসম্মানিত তৃণমূলে হয়েছি, সেই একই সুরধারা যদি বিজেপিতে বয়ে চলে, তাহলে আমি নতুন করে আবার অসম্মানিত হতে কোথাও যাব কেন? বিজেপি যদি আপনাকে অ্যাসিওর করে যে এই অসম্মানের জায়গা আসবে না, তাহলে কি যাবেন? নিশ্চয়ই, মানে কাজ করার সুযোগ পেলে কেন যাব না। আমার মনে হয়েছে যে এখনও, মানে কালকে যখন আমার দেখা হচ্ছিল পুরনো সহকর্মীদের সঙ্গে বিজেপির, তারা যখন মানে স্মৃতিরোমন্থন করছি আমরা, যে কত অপমান সহ্য করে এই কলকাতার রাজপথ দিয়ে আমাদেরকে মিছিল করতে হতো, কত হেনস্থা করেছে, কত গালিগালাজ করতো, মারতে উঠেছে, কারুর পতাকা ছিঁড়ে দিয়েছে, সেই দুঃখগুলো তো একসঙ্গে ভাগ করেছি এক সময়। তো তাদের সঙ্গে যদি আবার কাজ করার মানে সুযোগ হয়, নিশ্চয়ই কাজ করব। কিন্তু সেটা কেন? কারণ শুভেন্দু অধিকারী যে সরকার আজকে চালাচ্ছেন, সেখানে কিন্তু মানুষ হিসেবে, একজন কনসিয়াস সিটিজেন হিসেবে কিছু কন্ট্রিবিউট করার থাকলে আমার আর শোভনের দুজনেই করা উচিত বলে মনে হয়। কারণ আমরা একটা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছি, যে বাংলা সত্যিকারের, যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন, যে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, এই চারিদিকে রাজনৈতিক হত্যা লীলা, এগুলো বন্ধ হবে। একটা সময় মাটি খুললে কঙ্কাল বেরোচ্ছিল, এখন ফ্ল্যাট খুললে সোনা আরও কত কি বেরোচ্ছে। এই যে বিভিন্ন রকমের কঙ্কাল আসা, এটাও তো এক ধরনের কঙ্কাল, এটা রাজনীতির একটা মানে অত্যন্ত পচনশীল রূপের একটা কঙ্কাল বেরিয়ে আসছে, যেটা এত 15 বছর ধরে চলেছে। তো সেই জায়গাটা, এই যে গণতন্ত্রের হত্যা লীলা চলেছে, এইটা বন্ধ হোক, তার জন্য যা করা প্রয়োজন। শোভনবাবু, আপনারও কি মত এরকম? নতুন সরকারকে নিয়ে শুভেন্দু অধিকারী কেমন কাজ করছেন? আপনি এতদিনের রাজনীতি করা লোক একজন, বলুন।
দেখুন 4ই মের পর যখন পরিবর্তন এলো এবং সত্যি কথা কি অবশ্যম্ভাবে যেটা স্পেকুলেশন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে এবং সেইখান থেকে আজকের দিন পর্যন্ত সরকারের ভাষা, সরকারের চিন্তা এবং নিজের অভিজ্ঞতা, কারণ ছোটোবেলার থেকে ছাত্র রাজনীতির মধ্যে থেকে একসঙ্গেই ও পূর্ব মেদিনীপুরে আমি এখানে বয়সে যদিও আমার চেয়ে 2-4 বছরের ছোট হবে, তা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। কাঁথি মিউনিসিপ্যালিটি প্রথম কাউন্সিলর, কাঁথি মিউনিসিপ্যালিটি মনে হয় চেয়ারম্যানও হয়েছিল। কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে শিশিরদা সরে গিয়ে এগড়ায় গেল, শুভেন্দু সেখান থেকে বিধায়ক হলো। শুভেন্দু তমলুক লোকসভায় লড়ল, পরবর্তী ক্ষেত্রে 2009 দ্বিতীয়বারে তমলুক লোকসভা থেকে ভারতবর্ষের সংসদে কাজ করলো। দ্বিতীয়বার 2014 সালে জেতবার পরে 2016 পশ্চিমবাংলার বিধানসভায় এলো এবং পশ্চিমবাংলার বিধানসভায় মন্ত্রিসভায় কাজ করে। এই যে বিপুল অভিজ্ঞতা, ন্যাচারালি বলে না ঝাড় দিতে দিতে রাস্তার কি পরিস্থিতি, কতটা ময়লা, কতটা রাস্তাটা পরিষ্কার হতে পারে, এই অভিজ্ঞতাটা এই যেও সঞ্চয় করেছে সেটা ইমপ্লিমেন্ট করতে করতে যাচ্ছে এবং সেই ইমপ্লিমেন্ট করবার জন্য বহুধা জায়গায় বহু সিদ্ধান্ত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি সিদ্ধান্ত জানাতে যাচ্ছে এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে বাজেট পেশ হয়েছে, মানুষের যেগুলো চাহিদা ছিল, যে জায়গাগুলোকে অ্যাড্রেস করার দরকার ছিল, সেগুলো যেভাবে এখনও 60 দিন হয়নি তার মধ্যেই যেভাবে অ্যাড্রেস করেছে, ইমপ্লিমেন্টেশনে তো সময় লাগে, এটাকে বলে হানিমুন পিরিয়ড। কিন্তু এর মধ্যেই সরকারের সমালোচনার চেয়ে সরকারের অ্যাপ্রিসিয়েশন হবে, সেই জায়গাটাকে কিন্তু শুভেন্দু পৌঁছে দিয়েছে। এবং গাড়ি যে হাওড়া স্টেশন ছেড়েছে, এই যে দিল্লি পৌঁছবে, এটার একটা নিশ্চয়তা কিন্তু যে ড্রাইভার স্টিয়ারিংয়ে বসে রয়েছে সেটা শুভেন্দু সেই সিগন্যালটা দিতে পেরেছে। এবং এই সিগন্যালটা কিন্তু আমাদের কাছে সরকার কিভাবে হবে, এই সরকারটাকে চালাতে গেলে কি কি করার দরকার, যে অভিজ্ঞতাটাও সঞ্চয় করেছে এবং তাকে ভারতীয় জনতা পার্টি সব কিছু পরিবেশ পরিস্থিতির উপরে সেই যে দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব অর্পণ করাটা অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত হয়েছে। আমার বিশ্বাস যে আগামী দিনে পশ্চিমবাংলায় একটা নতুন দিকের হয়তো উন্মোচন সম্ভব। একটা প্রশ্ন আমার আছে, নিশ্চয়ই সে প্রশ্নটার উদ্বেগ হচ্ছে, কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, নির্দিষ্টভাবে আমার কিচ্ছু নয়। কারণটা কি, যে দেখুন পাওয়ার কমে আসে না, চোখে আমরা চশমা পড়ি, দূরটা দেখতে পারি। একটা সরকার যখন পরিচালনা করে, মাথায় রাখবেন 294টা বিধানসভা কেন্দ্র, প্রায় 84 থেকে 90 হাজার বুথ, 6 কোটি মানুষ, কোথায় কি হচ্ছে এটা তোলবার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবেই, মানে ছোট দেখানোর জন্য সরকারকে, মানে শুভেন্দু অধিকারীকে ছোট দেখানোর জন্য যারা করবেন তারা উদ্দেশ্য প্রণোদিত করছে, এগুলো ওয়েস্ট পেপার বাস্কেটে দেওয়া। কিন্তু সত্যিকারের এক্সপিরিয়েন্স লোক তো আছে, যারা সত্যিকারের সমস্যাগুলো তুলে দেবে, তার দায়িত্বটা ছিল বিরোধী পক্ষ থাকে বিধানসভায়। সেই জায়গায় দাঁড়িয়ে যে 80 জন নির্বাচিত হয়েছিলেন, তারা যদি সত্যিকারের 15 বছর সরকার চালিয়েছে, তারা 34 বছরে একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকারকে সরানোর জন্য, দু একজন তো মাথার থেকে লেনিন ছাড়েননি, কিন্তু তবুও এখান থেকে তৃণমূলের নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, কিন্তু তাদের বাদ দিলে, তাহলে যে জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের অপোজিশনটা হওয়ার দরকার, এবং সত্যিকারের অপোজিশন মানে আমিও ছোট মিনি অ্যাসেম্বলি চালানোর মতন কলকাতা পুরসভাও হয়েছে, বিধানসভাও আমি প্রায় 9 করে বেশ কিছুদিন ছিলাম, জানেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলি, তুলে ধরলে আমরা বুঝতে পারি যারা সরকার পক্ষে, যে কোন জায়গায় আমাদের সংশোধন করে নেওয়াটা কোনো অপরাধ নয়, অন্যায় নয়, বরং সংশোধনটা করে নেওয়া যেতে পারে। যে কোনো জায়গায় এক্সেসিভ স্টেপ নেওয়া হয়ে গেলে, কোথাও কোনো স্টেপ নিতে আমাদের গ্যাপ থাকছে কি না, সেটা ধরিয়ে দেওয়াটা
অপোজিশন ইজ দ্য মিরর অফ সেই লোক আছে, ডেমোক্রেসি। অপোজিশন আছে আদৌ? আর আমি মনে করি যে সমালোচক কিন্তু শত্রু নয়, অপোজিশন সমালোচক হবে, শত্রুতা করতে থাকবে না। কারণ রাজনৈতিক দলে যে যেখানেই অবস্থান করুন, পশ্চিমবাংলাটা কিন্তু আমাদের সবার, যেটা বৈশাখী বলবার চেষ্টা করছে, দেশটা আমাদের সবার। সেই অপোজিশন যদি বারবার মনে করে যে যারা পজিশন আছে সেই পজিশনের মতন ব্যবহার করবার চেষ্টা করে, তাহলে ওই হয়। দেখবেন কাগজ নিয়ে লেখা, হাতের লেখা খুব ভালো, সেইখান থেকে পড়ে থেকে আমি আমার জিনিসটা নথিভুক্ত করলাম, মানুষের কাছে গেল না। অপোজিশন কিন্তু পিপলস এন্ডে রিফ্লেকশন নিয়ে আসবে এবং তাতেই কিন্তু অ্যাচিভমেন্ট অফ দি গভর্নমেন্ট আছে। সেই অপোজিশন আছে আদৌ এবারে বিধানসভায়? আপনার কি না, মনে হয়? সেই মানসিকতাটায়, কারণ অপোজিশনের যে সমস্ত সিস্টেমে যারা নির্বাচিত হয়েছেন তারা, ওই যে আপনি বললেন গেরুয়া একটা উত্তরীয়। উত্তরীয় দেখে আমাকে আইডেন্টিফাই করছেন, আমার কথা শুনে যে আইডেন্টিফাই করছেন, সেটা নয়। সেটা হলো অমোঘ নিষ্ঠুর করে কে মোরে ঠেলিছে, সম্মুখে চাহিয়া দেখিলাম, পিছনে চাহিয়া দেখিলাম আমি, সম্মুখে ঠেলেছি মোর পশ্চাতের আমি। 15 বছরে সরকারের যে সমালোচনা ভারতীয় জনতা পার্টি করেছে, সেই সমালোচনা হয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য। পঞ্চায়েতের কোল থেকে বিধানসভা বা মন্ত্রিসভার জায়গায় যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন, সরকারি প্ল্যাটফর্মকে ক্ষমতায় থাকবার জন্য ব্যবহার করেছেন, আজকে তাদের প্রশ্নচিহ্নের সামনে পড়তে হবে, তাদের সেই জায়গা থেকে পালাবার জন্য, যাতে সেটা এই সরকার না ফেলে। তার চেয়ে এসো আমরা এসে আত্মসমর্পণের জায়গায় গেছে। কেন লড়াই করতাম? তাহলে যা করেছি তাদেরকে ধরিয়ে দিতে হয়নি। শুভেন্দুর এই পরিশ্রমটাও কিন্তু লাগলো না, ভারতীয় জনতা পার্টির পরিশ্রমটাও কিন্তু আর লাগলো না। তারা যে যার মতন করে ধরা দিলেন। কি কারণে ধরা দিলেন সেটা আবার বলছি, আমার 48 বছর রাজনৈতিক অভিজ্ঞতায় আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার ব্যক্তি সত্তায়, রাজনৈতিক সত্তায়, সামগ্রিক দিকে চোখ খোলা রাখা আমি জানি যে যতটা না তারা এই সমস্ত কথাবার্তা দিচ্ছেন, তারা নিজের দলের মধ্যে ডিবেট করতে পারতেন, অন্য জায়গায় বলে বাঁচতেন, কিন্তু বলিষ্ঠ অপোজিশনটা যেটা দরকার ছিল, সেই বলিষ্ঠ অপোজিশনটা ভারতবর্ষে পশ্চিমবাংলার রাজনীতিতে যেখান থেকে যে প্রতিবাদের ভাষা ওঠে, যেখান থেকে খুব বড় সিদ্ধান্ত, এবং আগামীকাল আপনাকে ভাবতে হবে যে সারা ভারতবর্ষ, যেটা অখণ্ড ভারতবর্ষ ছিল, সেখান থেকে বাংলার জন্মদিনটা যারা পালন করেছে, যিনি বাস্তবায়িত করতে প্রথমে এগিয়ে এসেছিলেন, তিনি একজন বাঙালি, অত্যন্ত ছোট বয়সে কলকাতা ইউনিভার্সিটির মতন ভাইস চ্যান্সেলর ছিলেন, ভারতবর্ষের সংসদে ছিলেন, কাশ্মীরে তার জীবন গেছিল। অর্থাৎ রাজনৈতিকভাবে সচেতনতা দিয়ে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যা প্রতিষ্ঠা করেছিল, শ্যামাপ্রসাদের বাড়ির ভগ্নদশা দেখছেন, শ্যামাপ্রসাদ প্রায় ভুলে গেছিল, কিন্তু কোনো কিছু সত্য যদি সত্যিকারের, আজ উঠছে না কাল উঠবে, এই বছর উঠছে না ওই বছর উঠবে, কিন্তু কোনো কিছুকে দাবিয়ে রাখা যায় না। আগামীকালকে বুঝতে হবে যে সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রতিষ্ঠা করেছিল পশ্চিমবাংলার মতন, যেখানে মালদা থাকতো না, মুর্শিদাবাদ থাকতো না, আমরাও কোন জায়গায় পূর্ববঙ্গের বাসিন্দা হয়ে যেতাম, সেটা যিনি প্রতিষ্ঠিত করেছেন বললেই আবার আপনি অন্য প্রশ্ন করবেন। কিন্তু আমি আপনাকে সত্যি কথাটা বলি যে সেখানে দাঁড়িয়ে বিরোধী শক্তি যে যুক্তিগত ব্যাখ্যায় এটা সমাজের জন্য প্রয়োজন, এটা রাজ্যের জন্য প্রয়োজন, এটা দেশের জন্য প্রয়োজন, এটাকে সরকারকে ভাবা দরকার, সেই ভাবিয়ে তোলার মতন যে অপোজিশনের যে স্ট্রেংথ, যে সিদ্ধারা হওয়া উচিত, দুটো পা থাকা উচিত, এবং মুখ থেকে ব্রেন খাটিয়ে, মানে মাথা খাটিয়ে মুখ থেকে বলা, সেই যোগ্যতাটা যে হারাচ্ছে, মানুষের বিশ্বাসযোগ্যতাটা যে হারাচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। যারা ধরা দিল তারা কারা? তারা আপনার উত্তরসূরি ববি হাকিম, তারা অরূপ বিশ্বাস, তারা চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা ব্যানার্জির বলয়ে থাকা লোকজন। এদেরকে কি বলবেন? এরা কি বিশ্বাসঘাতকতা করলেন? আপনার কি মনে হয়? আচ্ছা,
একজন একজন করে যদি ধরেন সত্যিকারে, কারণ এরা যখন জনপ্রতিনিধিদের মুখ দেখেনি তখন থেকে, আমি 21 বছর বয়স থেকে কিন্তু 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছেন, আমি 1985 সালের জুন মাসে পৌরসভায় এসেছি। তো চন্দ্রিমা ভট্টাচার্য কোনো দিন কোনো আন্দোলনের শরিক হয়েছে নাকি? আজকে তৃণমূল দলের সভাপতি করে দিলেন হঠাৎ, মমতাদি ভাবলেন আর বসিয়ে দিলেন। তো মমতাদি এইরকম ধরনের ভেবেছেন আর বসিয়ে দিয়েছেন, কিন্তু কি বসাচ্ছে তার সত্যিকারের ভেতরে সম্বলিত মানে সে যোগ্যতার জায়গায় তার মানে যারা ঘোড়দৌড়ের ঘোড়া কেনে না, ঘোড়ার হেরিডিটি দেখে, সেই জায়গায় দাঁড়িয়ে যে এ রেস জিততে পারবে কিনা। তো সেখানে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কোন দিন একটা কংগ্রেসের মহিলা সভাপতি ছিলেন, তার আগে কেউ কারোর নাম শুনেছিল? মানে তাকে বেশি যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে, বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যা দিয়েছে তা তো গুরুত্বটা দিয়েছে, মানে সেই গুরুত্বটার প্রমাণিত ফলাফল। এবার ববি হাকিম, বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচিত, পেশ করছে কে? যিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি পেশ করেন, তিনিই ব্যাখ্যা দিতে পারবেন। আর ববি হাকিম, ববি হাকিম যত ফিরহাদ কম হাকিম। কথা বলা যায় ততটাই ভালো। কেন? দল বারবার কালিমা লিপ্ত যদি কেউ হয়ে থাকে, শুনুন, ট্রিগারে হাত যদি পড়ে যায় গুলিটার ওপরও কিন্তু কন্ট্রোল থাকে না। ধনুক থেকে তীর বেরিয়ে গেলে সেই তার ওপর কিন্তু কন্ট্রোল থাকে না। তাই সেই স্লিপ অফ টাং করে যে এই যে কবিতীর্থ বা কলকাতা পোর্টটার একটা মিনি পাকিস্তান, আমাদের এখানেও একটা মিনি পাকিস্তান আছে, এটা বলে দলকে বিড়ম্বনা ফেলার কি দরকার ছিল? কি দরকার ছিল যে কি তোষণ করতে গিয়ে কোয়ামের যদি না করতে পারি, আমি মনে করি যে বেশ কিছু লোক যদি কোয়ামে না আসে, একজন মন্ত্রিসভায় শপথ নেওয়ার, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা রাজ্যের মন্ত্রিসভায় যে বলছে সেটা আমরা হলাম দুর্ভাগা, ভেবে দেখবেন। দ্বিতীয় কথা, পৌরসভার একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা আজকে তিনি পরিচালনা করেছেন। রাজ্যের মিউনিসিপ্যালিটিগুলোতে হেডে নিজে জিতে এসছেন, কিন্তু পশ্চিমবাংলায় কি ছেড়ে গেছেন? আমি ধরেই নিলাম যে ভারতীয় জনতা পার্টি সরকারে এলো না, কিন্তু 150 মিউনিসিপ্যালিটির মধ্যে 100টা মিউনিসিপ্যালিটি তো হাতছাড়া হবার জায়গায়, সেটা তো নির্বাচন হবার আগেই সেই রায়টা মনে হয় সামনে চলে এসেছিল। আজকে পৌরসভাগুলো সব জায়গায় কেন করে অ্যাডমিনিস্ট্রেশন বসেছে? কেন অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা? আপনি ভেবে দেখেছেন হাওড়ার মতন জায়গায় আজকে কত বছর আজকে নির্বাচন হয়নি? ভেবে দেখেছেন আপনি? আমি কাউকে ছোট করতে চাই না। এবার শোভনদা, একজনের সন্তান যেহেতু হাওড়ার পুরসভার মেয়র হয়েছে, তার জন্য কারোর কন্ট্রিবিউশনটাকে অ্যাভয়েড করা যায় না। ভোলানাথ চক্রবর্তীর মতন হোমিওপ্যাথিক ডাক্তার, তার নামে একটা রাস্তা, বড় ওই চারবার রাস্তাটা যার নামে করে দেওয়া হয়েছে, তিনিও নমস্য ব্যক্তি, কিন্তু ভোলানাথ চক্রবর্তী কিন্তু কম নমস্য ব্যক্তি হয় না। এই বায়াসনেস যে জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি প্রিভিলেজ ক্লাস সামনে সংখ্যালঘু মুখ রাখতে গিয়ে, ঠাকুর গড়তে গিয়ে যদি বানর গড়া হয়ে যায়, তার দায়িত্ব তো অন্য কেউ নেবে না। আপনি খুব ভীষণভাবে বাজার থেকে নিয়েছেন, আর দেখবেন ঘাটের নিচে না আলু যারা চাষ করে গ্রামের দিকে, দেখবেন প্রচুর আলু বিছিয়ে রেখে দিয়েছে, কিন্তু সেই আলুটা কিন্তু সময় এলে পুরনো আলু, নতুন আলু, জ্যোতি আলু এই সমস্ত থাকে, কিন্তু প্রত্যেক দিন তারা খাটের নিচে গিয়ে না সিঙ্গুর, আমি দেখেছি, নিজে থেকেছি, দীর্ঘদিন গিয়ে দেখে নেয় যে কোন আলুটা পচে গেছে, সঙ্গে সঙ্গে না সেই আলুটাকে বেছে সেখান থেকে ফেলে দেয়। ফলের ঝুড়ি যদি থাকে, যে ফলের ঝুড়িতে যদি কোনো পচা থাকে সেটাকে সরিয়ে দেয়, নইলে এগুলোকে যদি রেখে দেয় না, এই ভালো তৃণমূল এই ভাবনাটাই রাখে না, যখন ওই ঝুড়ির মধ্যে আপনি ওই পচা ফলটাকে রেখে দেন, ওই বিছনার নিচে বা খাটের নিচে যেখানে আলু করতে দেন, সেটা না হয়ে এখন ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, কারোর গায়ে তো চোর, বাটপার, তৃণমূল, বিজেপি এসব লেখা থাকে না, কিন্তু লেখা থাকে
দেখবেন বাণীর মতন আপনার ব্যবহারই আপনার পরিচয়। যখনই না কাক কোকিলের বাসায় ডিম পাড়ে, কিন্তু একটু বড় হলেই না কুহু দেয় না, কাকা দেয়। তো এই ভালো ওই সাউন্ডে বোঝা যায় কোনটে কাক কোনটে তো কোকিল। এই ভালো তৃণমূলে কি অনেক পচা লোক আছে বলছেন আপনি? ভালো পচা নয়, পুরোটাই পচা। পচিয়ে দিয়েছে, মানে যেটা পচেননি সেটাও পচতে শুরু করেছে। দেখলেন না গতকালকে বা পরশু কী হলো? তৃণমূল ভবনে থেকে তৃণমূল ভবনের অধিকারটা পার্টি সভাপতি তুলে দিয়ে যাচ্ছে 1 ঘন্টা আগে, তার কাছে ইনফরমেশন রয়েছে বা তার আগে ইনফরমেশন রয়েছে। এসে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, আর পরে বললেন আমার খুব লেগেছে, মমতা ব্যানার্জি ফোন করে আমাকে বলেছে তুমি পার্টি অফিসটা তুলে দিলে। এসব অসত্য বসে মানুষের কাছে বলার কি? এত বড় সাংঘাতিক অভিযোগ মন্ত্রিসভার শপথ নেবার পর, যিনি বাজেট কে হবে সেই ইন্ডিভিজুয়াল জানার কি অধিকার? বাজেট কে হবে সেটা কিন্তু ক্যাবিনেটে প্রথম পাস হয়, তার পরবর্তী কিন্তু অ্যাসেম্বলিতে পাস হয়, এবং কন্টিনিউয়াস ভাবে 2021-এ যে গভর্নমেন্ট হয়েছে সেখানে যে অ্যাডভাইসারি যাকে রাখা হয়েছিল তার সঙ্গে যদি আলোচনা না করতে পারেন, মুখ্যমন্ত্রী যদি আপনার সঙ্গে না আলোচনা করে থাকেন, আপনার ব্যর্থতা। আর আপনি যদি তার মধ্যে চোখ না রেখে না দেখে সই করে থাকেন, তাহলে সেই সইয়ের যে ফলাফল সেটা কি আজকে এসে বলছেন আমি 2 ঘন্টা আগে জানতে পারছি, 3 ঘন্টা আগে যে যারা ব্যাখ্যা দিচ্ছে মন্ত্রিসভায়, এটা কোনো যৌথভাবে একটা সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির নয়, যাকে হয়েছে যে বানরের হাতে তলোয়ার তুলে দেবার মতন, তেমনি অর্থমন্ত্রী করা হয়েছিল এইরকম ধরনের একটা অযোগ্য মানুষ। আপনি যাদের যাদের বিরুদ্ধে কথাগুলো বলছেন যে বানরের হাতে এই তুলে দেওয়া হয়েছিল, এই সিদ্ধান্তগুলো দিয়েছেন, এখন মমতা ব্যানার্জি দুঃসময়, সেই সময় আপনি তার পাশে থাকবেন নাকি এদের সমালোচনা করবেন নাকি দূর থেকে দেখবেন? আরে দূর থেকে দেখবো, কিন্তু আমি তো ওই যে তৃণমূলে আমাকে দেখেছেন, আমি আর বৈশাখী রয়েছি, হ্যাঁ, 121 নম্বর মোস্ট প্রবাবলি পটুয়াপাড়ার বাড়ির নিচে। আপনি দেখেছেন যে এই তৃণমূল ভবনে আমাদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি কি দেখেছেন যে গত অক্টোবর মাস থেকে আজকের এই দিন পর্যন্ত বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় কোনো রাজনৈতিক কর্মসূচি, ফিল্ম উৎসবে দেখেছেন আমাদের কোনো গানের উৎসবে দেখেছেন, আমাদের পুরস্কার বিতরণী সরকারটাও তো আমাদের আমন্ত্রণ এসছে তো দেখেছেন, দীঘায় জগন্নাথ মন্দির হতে সেখানে আমাদের দেখেছেন, কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে যদি সামিল আমরা হয়েছি কি হয়নি বা করা হয়েছে কি হয়নি, তার মধ্যে দিয়ে পরিষ্কার দায়িত্ব আমরা কেন নেব? সময় দুঃসময়ের বিষয় নয়। একটা জিনিস সময় দেখিয়ে দিয়েছে যে যা করেছেন সেই অভিজ্ঞতা সঞ্চয় করে সামনের দিনগুলো সেইভাবে ভাবুক, আমরা সেটাই প্রার্থনা করি। আপনি আর একটা জিনিস আপনাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের কথা বলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাটা সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথের সঙ্গে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরস্পরের পরিপূরকটা যেটা করা হয়েছে, সেটা সত্যিকারের বাঞ্ছনীয় ছিল কিনা একটা রাজনৈতিক দলে, একটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময় ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জায়গায় মমতা ব্যানার্জি সমালোচিত হচ্ছে? মমতা ব্যানার্জি সমালোচিত হচ্ছে অন্য কারণে, অভিষেকের কারণে, কিন্তু মমতা ব্যানার্জির সমালোচনা তো সেভাবে আসছে না কোনো জায়গায়। আজও কিন্তু যে দল প্রতিষ্ঠিত হয়েছে, যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি যেমন কংগ্রেসের অভ্যন্তর থেকে কংগ্রেস পরিবার থেকে বড় হয়েছে, তৃণমূল কংগ্রেসের পরিবারে কিন্তু সে অনেক দীর্ঘ দায়িত্ব তাকে দিয়ে তাকে তৈরি করেছে। মমতা ব্যানার্জির সম্বন্ধে তার কোনো বিতর্ক সে উল্লেখ করার জায়গায় সে নির্দিষ্টভাবেই সে যে পরিবেশ ফেস করেছে বাধ্য হয়েছে। আমি খুব পরিষ্কার করে বলি, শুভেন্দু অধিকারী যুব তৃণমূলের সভাপতি ছিল, সংগঠনকে যখন স্প্রেড করছে, হঠাৎ ওয়ান্স ফাইন মর্নিং দেখলেন ঘোষণা হয়ে গেল শুভেন্দু অধিকারীর সার্ভিস অ্যাজ এ
ইউথ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট নো মোর রিকোয়ার্ড, তার প্রয়োজন নেই, আর একটা নাম ঘোষণা হয়ে গেল। তারপরে আর একটা নাম ঘোষণা হয়ে গেল। কেন, কি কারণে? সেই জায়গার ব্যাখ্যা কিন্তু মানুষের কাছে ছিল না, তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও ছিল না, যুব তৃণমূল কর্মীদের কাছেও ছিল না। ধিকি 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 আগুনে ধোঁয়া বেরোচ্ছিল। যখন সেটা আগ্নেয়গিরির মতন বেরিয়ে এসছে, আজকে যখন তিনি দায়িত্ব নিয়েছেন, তখন এই সমস্ত প্রশ্নে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু এই TV9 বাংলায় আগেই বলেছেন যে পুরো রাজনৈতিক কর্মসূচিগুলো ভোটের আগে ছিল, সেখানে শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয়নি এবং ব্যবহার করা হয়নি। তারপরেও আমরা শোভন চট্টোপাধ্যায়কে দেখছি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আক্রান্ত হচ্ছেন ছুটে যাচ্ছেন। এটা কি শোভন চট্টোপাধ্যায়ের চারিত্রিক বৈশিষ্ট্য? একদম। এবং আমি বলবো যে যেটা তুমি দেখেছো সেটা ভবিষ্যতেও হয়তো দেখতে পারো, যে ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কখনো প্রয়োজন পড়ে, সেখানে যদি শোভনকে ডেকে পাঠান, শোভন অবশ্যই যাবে। যদি শোভন কখনো মনে করে যে এখানে গিয়ে আমি দিদির পাশে দাঁড়ালে পরে দিদির ব্যক্তিগত স্তরে কোনো উপকার হবে, শোভন এটা অবশ্যই করবে। কারণ আমি মনে করি, আমি এখন যা দেখছি তৃণমূলের ছবি, তাতে একমাত্র শোভনকে দেখেছি বলতে যে যদি দিদি না থাকতো তাহলে আমি আজকে শোভন চট্টোপাধ্যায় হতাম না। তো এই কৃতজ্ঞতা বোধটা ওর মধ্যে থাকুক আমি চাই। ও বেঈমানদের দলে নাম লেখাক, এটা আমি চাই না। ওকে মানুষ আর যাইভাবে মনে রাখুক, একটা দলে সিম্বল নিয়ে লড়ে, একজন নেত্রীকে সামনে রেখে তার ছবি দেখিয়ে লড়ে আজ বলবো যে না না উনি ভীষণ খারাপ। যে চন্দ্রিমা ভট্টাচার্যের কথা বলছেন না, তিনি বলছেন আমি বাজেট দেখতে পাইনি। আপনারা সবাই আপনাদের আর্কাইভ থেকে সেই দৃশ্যটা খুঁজবেন তো, যখন ওনাকে দেখে দমবন্ধ মনে হচ্ছিল, যে ওই চারিদিকে ছোট ছোট খোপ খোপ করে দেখানো হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা গিয়ে নাচছিলেন, উনি উঠে গিয়ে নাচতে শুরু করলেন, বললেন দিদি আপনার নাচ দেখে আর ধরে রাখতে পারলাম না। তা নাচ দেখে নাচ ধরে রাখতে পারলেন না, আর মনের ব্যথাটা উনি এতদিন ধরে রাখলেন, ক্ষমতাসীন যতদিন ছিলেন উনি বলতে পারলেন না বাজেটটা আমি কিছুই বুঝতে পারলাম না, এত অপদার্থ অর্থমন্ত্রী আমাদের। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলছি যে মানুষ আমাদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে এরকম কোনো কাজের সঙ্গে শোভন যুক্ত থাক আমি চাই না। ও সরকারের কাজের ক্ষেত্রে যেখানে পজিটিভ রোল হবে, সেটা যদি গঠনমূলক সমালোচনাও হয় ও করুক। ও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্তরে কোনো প্রয়োজন, আমি বলছি যদি এটা প্রয়োজন হয় যে ওনার বাড়ির সামনেটুকু পরিষ্কার করে দেওয়া দরকার, সেটাও ও করুক, কারণ আজও যেখানে পৌঁছেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। কিন্তু তৃণমূল দলের নামে যে প্রহসন চলছে, আমাদের যে দলটায় আমরা উত্তরীয় পড়ে জয়েন করেছিলাম, কর্মীদের মনের মধ্যে যে বেদনা, সেই যন্ত্রণা, কে একজন চন্দ্রিমা ভট্টাচার্য যন্ত্রণা পায়নি, একটা ফিরহাদ হাকিমও যন্ত্রণা পায়নি। যন্ত্রণা, দুর্ভোগ আর অত্যাচার সহ্য করছে কর্মীরা। সেই কর্মীদের অপমান করার কোনো অধিকার নেই। এবং যতক্ষণ কোনো দল, আমি এখন মৃত, ধৃত, ডিমাহত, নব্যঋত মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল, এতগুলো রংধনুর তৃণমূলের কোথাও আমরা নেই, এটা আমি খুশি এবং সুখী। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল, তাদের মধ্যে কতজন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, তাদেরকে কেউ নিচ্ছে না বলে তারা এখনো আছেন, নাকি ওইখানে থেকে নিজের রাজনৈতিক ভ্যালুটা একটু বাড়িয়ে নিতে চাইছেন, তারপরে দর কষাকষিতে আসবেন, সেইটা আগে বুঝতে হবে। আমার তো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রথমবার আবার পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লেভারে ফিরেছেন, যে উনি আসলে একটাই পদ রাখতে পারতেন, সভানেত্রীর এবং বা দলনেত্রী। আর ওনার কাছে কে আছে? কর্মীরা আছে। কোনো নেতা, মানে কর্মীকে নেতা বানানোর ক্ষমতা এখনও মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। এইসব ফিরহাদ হাকিম বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে তো তাহলে সেই আস্থা রেখে উনি নেতা বানাক কর্মীদের থেকে, কিন্তু আর উনি এই রকম হাস্যস্পদ এই পদগুলোয় কারোর নাম ডিক্লেয়ার না করতে পারেন। কারণ কালকে এই যে বলছে না আমরা দরজাটা খুললেই কিন্তু 77 হয়ে যেত, মানে কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে। মানে যাকে সব দল ছুঁড়ে ফেলে দিয়েছিল তাকে তুলে এনে আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন যিনি, তিনি বলছেন এই ছবিটা রাখার আমাদের কোনো দরকার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুমন, খুব সহজ জিনিস হচ্ছে, আমার খুব স্পষ্ট কথা, দল করলে যদি দলই করতে হয়, আমি যদি তৃণমূল থেকে বেরিয়ে যাই তাহলে আমি বিজেপিতে যাব।
আমি ওইসব বিপ্লবীর মুখোশ পরে, হ্যাঁ, আমি আমার কতগুলো পচনশীল রূপ ঢাকার চেষ্টা করব কেন ঋতপন্থী তৃণমূল হয়ে? তৃণমূল যদি সত্যি খারাপ হয় তাহলে তৃণমূল কথাটা তো লেগে আছে। আর এখানে আমার লিডারকে, না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লিডার হিসেবে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি মানতে হয়, আমি নয় শ্রমিক ভট্টাচার্যকে মানবো, নয় শুভেন্দু অধিকারীকে মানবো, নয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানবো। আমার ওই XYZদের কাছে গিয়ে ঘুরঘুর করে, দাদা আমাকে বাঁচান, দাদা আমাকে দুটো সিকিউরিটি দিন, দাদা আমার এই জামাইকে বাঁচিয়ে দিন, মেয়েকে বাঁচিয়ে দিন, এই জিনিস আমার করার প্রয়োজন নেই, ভবিষ্যতেও না পড়ুক, এটাই আমি চাইবো। রাজনীতির মানে যে কদর্য রূপ, আমি বলছি যে দুটো জিনিস প্যারালাল চলছে। শুভেন্দু অধিকারীর কারণে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে আজকে বাংলাকে নিয়ে কথা হচ্ছে, বাংলাকে নিয়ে চর্চা হচ্ছে, ঠিক আছে? সেইটা একটা গর্বের অধ্যায়। আর তারই সঙ্গে সঙ্গে যে অপোজিশনের নামে আমাদের মানুষের ম্যান্ডেটের অপমান হচ্ছে, এটা অভূতপূর্ব। সমস্ত ভারতবর্ষের কাছে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন ঘরে এলো, সেই সময় একদিন বাথরুমে নিয়ে গিয়ে বললাম, ফেলো তো দু বালতি জল ফেলার পর বললাম, জলটা কি বেরিয়ে গেল? সোজা কথা বলি, যেখান থেকে সৃষ্টি হয় জলটা, কলকাতা শহর 3 দিন থেকে 4 দিন ভেসে যেত। এই দেখছেন না, জুন মাসে 15ই জুন বর্ষা আসার দরকার, নিশ্চয়ই আসছে, জুলাই মাসে হয়, কিন্তু সাধারণত এটা দেখবেন গত 5-7 বছর 8 বছর ধরে না, আগস্ট সেপ্টেম্বরে পুজোর সময় ভাসতে শুরু করেছিল। এবছরই একটু আগে ব্যাঙে হিসি করলে বা ব্যাঙে পেচ্ছাপ করলে না, বডিগার্ড লাইনে 1 কোমর জল ছিল। সেখানে দেখেছেন গতকাল পরশুতে শুভেন্দুবাবু সভা করেছে, ওখান থেকে ঢুকতেও অসুবিধা নেই, বেরোতে অসুবিধা নেই। ওইখানে পাম্পিং স্টেশন বসিয়ে যখন আমি বলছি যে শোনো, চিড়িয়াখানার মধ্যে জল জমেনি, নিশ্চয়ই ওখান থেকে যে পাইপটা, ডিসচার্জ পাইপটা ছিল সেটা বাস্ট করেছে, যার জন্য চিড়িয়াখানার মধ্যে জল থেকে গেছে। বলছে আপনি বাড়িতে বসে জানলেন কি করে? যে বলছে পুরসভার অত্যন্ত দায়িত্বশীল পদাধিকারী। এইভাবেই বলে রাখি যে কলকাতা পৌরসভার জল জমা ঘন্টায় নাবিয়ে দেবো, এই ম্যানিফেস্টো প্রকাশ করে, আর সেটাকে বাস্তবায়িত করে বৃষ্টি হবে, জল জমবে, সে ঠনঠনিয়া হোক, সুকিয়া স্ট্রিট হোক, আমার স্ট্রিট হোক, মুক্তারামবাবু স্ট্রিট হোক, সেন্ট্রাল অ্যাভিনিউ হোক, বা উত্তর কলকাতায় বীরপাড়ার থেকে দত্তপুকুর, দত্তপুকুর থেকে পামার বাজার থেকে আপনার চলে যাবেন ঠনঠনিয়ার থেকে বালিগঞ্জ ধাবা, বালিগঞ্জ ধাবার থেকে বেহালায়, মানে এখানে জল না পেয়ে গল্ফ গ্রিন থেকে সেই জল বার করবার পর গিয়ে দাঁড়াবে শিলপাড়ার মোড়ে। এখন সাংবাদিকরা আপনারা বৃষ্টি হলে না আর শিলপাড়ার মোড়ে গিয়ে দাঁড়ান না, এখন ঠনঠনিয়ায় গিয়ে জল পান না, কিছুটা জল যেটা পান সেই জায়গায় দাঁড়িয়েই আপনি নির্দিষ্ট প্রশ্ন তুলেছেন। সেই নির্দিষ্ট প্রশ্নটা কি, স্যার জল জমছে কেন? কারণ যে গালিপিট দিয়ে জলটা ঢুকবে সেটা আন্ডারগ্রাউন্ডে যাবে, সেটা পাম্পিং স্টেশনে যাবে, মানে লিফটিং স্টেশন, সেই লিফটিং স্টেশনে প্রপারলি ময়লা প্লাস্টিক পরিষ্কার করতে হবে, সেটাকে ক্যানেলে ফেলতে হবে। সেচ দপ্তরের মন্ত্রীকে আমি দেখেছি যে আপনারা এইটা ক্যানেলে ফেলে দেন, ওইটা পরিষ্কার করে গঙ্গা পর্যন্ত, বিদ্যাধরী বা গঙ্গায় নিয়ে যাওয়াটার দায়িত্ব আমাদের। এই জায়গাটার কোথাও যদি চেন ভেঙে যায়, কলকাতা জল ডুবে যাবে। আপনারা দেখবেন যে আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন, আর আমি এইটা দেখতে চাই না। নির্দেশ দেওয়া হয়েছিল, কার দায়িত্ব না দায়িত্ব। কলকাতায় ডাস্টবিনগুলোর পাশ দিয়ে যখন যেতেন না, নাকে রুমাল চেপে না এইভাবে যেতেন। আর আপনাকে যদি এখন ওখানে নিয়ে গিয়ে যে জায়গায় ডাস্টবিনগুলো রয়েছে সেগুলো এখন কম্প্যাক্টার ভ্যাট হয়ে গেছে, ওখানে যদি ভাত, মাছের ঝোল, মুরগির মাংস, পাঁঠার মাংস দিয়ে আপনি ওখানে বসে লাঞ্চ করবেন, এই জায়গায় দাঁড়িয়ে কলকাতা শহরে দেখতে পান কোনো জায়গায়, ভেবে দেখবেন যে গার্ডেন রিচের ক্যাপাসিটি ছিল 37 মিলিয়ন গ্যালন জল, সেটা আজকে 185তে আমি ছেড়ে এসেছিলাম, আজকে 215 মিলিয়ন গ্যালন জল হচ্ছে। পলতার থেকে ওয়াটার সাপ্লাই প্রায় 150 মিলিয়ন গ্যালন হয়েছে। আজকে জয়হিন্দ জল প্রকল্প
35 মিলিয়ন গ্যালন জল। আজকে খিদিরপুর আর জোড়াবাগান মিলিয়ে ভেবেছেন কলকাতা শহরে আজকে আর সেই স্ট্রিট ট্যাপে লাইন পড়ে না? আজকে অন্ধকারময় কলকাতা দেখতে হয় না, কিন্তু সেইটাকে স্বাধীনতা পাওয়া কঠিন, অনেক কষ্ট করে করতে হয়েছে, ঠিক রক্ষা করা আরো ঠিক। শোভনবাবু, এই আপনি যা যা বললেন সব ঠিক। এত কিছুর পরেও একটা সরকার রাজ্যে পরিবর্তন হলো বলে কলকাতা পুরসভা তৃণমূলের হাতে রাখা গেল না? এত ভালো কাজ করার পরেও? আরে কলকাতা পুরসভা কি করে তৃণমূলের হাতে রাখবেন? কারণ বিজেপিকে নির্দিষ্ট করা হয়েছিল রাজনৈতিকভাবে। দেখুন, প্রতিহিংসা চরিতার্থ করছে, রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, অভিষেকের 17টা বাড়িতে নোটিশ পড়েছে, এটাই তো প্রচার করেছেন আপনারা। হ্যাঁ, করেছেন তো কলকাতা পুরসভার পক্ষ থেকে। জানেন, এটার ব্যাপারে যদি কেউ হাতে তুলে দেয় তাহলে সেই নোটিশটা হবে। 1 লক্ষ বাড়ি রয়েছে কলকাতা শহরে, এত অ্যাসেসি রয়েছে। দাঁড়ান, আপনি কথা বলছেন? তথ্যের কথা বলছি না, বাস্তব সত্য। 14ই মে যে চিঠিটা হয়েছিল, যিনি গ্রেপ্তার হয়েছেন তার সম্বন্ধে অভিযোগ জেনেছে যে আমার ওএসডি, মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটা হয়েছিল, সেইখান থেকে এসএসসি বার করে নোটিশটা যে বলছেন আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই অর্ডার মেয়রের ঘর থেকে গেছিল, অন্য কোনো রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির ঘর থেকে যায়নি, অন্য কোনো কলকাতা পৌরসভার মিউনিসিপ্যাল কমিশনার থেকে। ফর্মাল অর্ডারটা করতে হয়েছে, কিন্তু মূল অর্ডার কমিশনার ইজ আন্ডার কন্ট্রোল অফ মেয়র যতক্ষণ ছিলেন রেজিগনেশন হবার আগে, তখন বুঝেছেন যে সেই অর্ডারটা করে দিয়েছেন। তারপরে বলছেন ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। এই যে পৌরসভা যে ডিজলভ হয়েছে, কেন হয়েছে না হয়েছে, হতে পারে কি না হতে পারে, কারণ আমি দেখুন নির্দিষ্টভাবে তো একটা লক্ষ্য আমার আছে, এই ব্যাখ্যাটা আপনাকে করব না, অফ দি রেকর্ড করবেন, দেখবেন কোথা থেকে কারা কিসের জন্য এটার থেকে যুক্ত আছেন। সেটাকে বলে দিই যে আমি যেদিন রেজিগনেশন দিয়েছিলাম সেদিন কলকাতা পুরসভায় যিনি সিইও ছিলেন, কি পদ্ধতিতে পরবর্তী মেয়রটা তিনি ঠিক করেছিলেন, কে হয়েছিল? ফিরহাদ হাকিম। তাহলে মেয়র হিসেবে ফিরহাদ হাকিম যখন 8 বছর বাদে দিলেন, যিনি কমিশনার ছিলেন, সেখান থেকে তিনি হয়ে গেলেন কে? মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেক্রেটারি। পদ্ধতিটা তিনি জানেন। তাই আমাকে সংবাদ মাধ্যমে বলে জিনিসকে পয়েন্ট আউট করতে হবে না। আমি কোনটে কত দূর এক্সটেন্ড পর্যন্ত অ্যাডভাইসারি দেব আর দেব না, আমি বলছি যে মেয়র ফিরহাদ হাকিম, সরকারটা অন্য কারোর থাকতেই পারে, এত ভালো কাজ করেছে পুরসভা, তাহলে পুরসভাটা তৃণমূলের আন্ডারে চালানো যেত না? আপনার কি মনে হয়, আপনি থাকলে পারতেন? আরে আমার চলার পথ বলে দেবে, আমি সিদ্ধান্ত কি নেব? পালিয়ে যাব কেন? আমি এমন কেন পরিবেশ তৈরি করব যে আমার ঢাল নেই তরোয়াল নেই, সবটাই ছিল। তুমি চালিয়েছো, আমি তো তৃণমূলের মানে এই জিনিসটা দেখো, একটা শোভন হয়তো এত স্পষ্টভাবে বলছে না, কিন্তু যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিটেড হয়েছেন বা তৃণমূল সরকারের পতন ঘটেছে, তার একদিনের মধ্যেই শোভন আমায় বলেছিল এবার পুরসভাটাও তুলে দেবে। এটা কিন্তু বলেনি যে ভেঙে দেবে শুভেন্দু, কারণ যে দুর্নীতির আখড়া করে রেখে দিয়েছে, এবং যখন মাথা পচে যায় না, ওই যে শোভন বলছিল পচা আলুটা সবাইকে পচায়, এই যে আপনি কাউন্সিলরদের মিনি সাম্রাজ্যগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবার সম্বন্ধে ওনার কাছে ধারণা ছিল, কারণ একজন মেয়র তার রেসপন্সিবিলিটি ডিনাই করতে পারে না। শোভন আমাকে বলতো যে উই সিঙ্ক অ্যান্ড সুইম টুগেদার, যে আমরা সবাই হচ্ছে একটা সমষ্টি, আমি একা কিচ্ছু রিপ্রেজেন্ট করি না। তো সেই দিনই ব্লুপ্রিন্টটা তৈরি হয়ে গেছিল যে এখন যখন আর আমাকে প্রোটেকশন দেওয়ার হাতটা নেই, কারণ উনি যে দুর্নীতি করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অবধিও খবর ছিল, আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কালীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। তো সেই হিসেবে দেখতে গেলে দুর্নীতির খবর ছিল না তা নয়, শুধু দুর্নীতিটা ধামাচাপা ছিল, কিন্তু জানে শুভেন্দু অধিকারী মাটি খুঁড়ে বার করবেন, তার আগে যাতে খুব বড় কিছু ভয়ঙ্কর প্রলয় না হয়, সেটা সুইট সারেন্ডার করে উনি চলে গেছেন।